প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আদার ব্যাপারীর ঠেলা গাড়ির খবর শীর্ষক একটু আলোচনা করছি অল্প সময়ের জন্য। আশা করি ধৈর্য সহকারে শুনবেন। আইএমএফ তার চতুর্থ পঞ্চম কিস্তি হয়তো জুনেই ছাড় দেবেন আশা করি। 1.5 কোটি টাকা খরচ করে 31 কোটি টাকার বিনিয়োগ। আমেরিকান 2 সহকারী পররাষ্ট্রমন্ত্রী সংস্কারকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করতে প্রস্তুত এবং সেই উপলক্ষেই এসেছেন বাংলাদেশ সফরে। যদি অভ্যন্তরে অন্য কিছু থাকার না থাক এই মুহূর্তে, সেটা তারাও প্রকাশ করছে না, আমরাও করব না। রোহিঙ্গারা দেশে ফিরে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। ডক্টর ইউনূস সাহেব সেই পথকে সুগম করেছেন। পাকিস্তান দীর্ঘ 55 বছর পর অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার উদ্দেশ্যেই তাদের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীকে আমাদের দেশে পাঠিয়েছেন এবং তিনিও আশা করছেন গণহত্যার জন্য ক্ষমা, $4.5 কোটি মিলিয়ন হয়তো তারা ফেরত দেবে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক পুনরুদ্ধার হবে। আমি জাতিগতভাবে মুসলিম বলবো না, কিন্তু পূর্বের ন্যায়, এক সময়ের ন্যায় আমরা আবার একসাথে চলব, এটা আশা করছি। কিন্তু এগুলো আদার ব্যাপারীর খবর নয়। আদার ব্যাপারীর খবর হলো কে যেন পানি ঘুলায় খায়, গাধা পানি ঘুলায় খায়। গতকাল জাতীয় মতৈক্য কমিটির সভা হয়েছে। সেই সভায় বিএনপি গিয়েছিল এবং বিএনপি সংস্কারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতা করবেন। এটা বাংলাদেশের কোটি কোটি মানুষের মনের কথা, আশার কথা। কিন্তু বিলম্ব কেন হলো? ছোটোখাটো কিছু ঘটনা আমি পূর্ণভাবে বিএনপিকে দিতে চাই না। দখল করা, বিভিন্ন স্ট্যান্ড দখল করা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, এটা চিরচারিত। এটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, আওয়ামী লীগ অনেক বিএনপির ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নিয়েছিল, অর্থকরী উপার্জনের জায়গাগুলো কেড়ে নিয়েছিল। এগুলো আওয়ামী লীগ বিএনপির দোষ না, এগুলো হচ্ছে বেকারত্বের দোষ। বেকার হাজার কোটি যুবক এদেশে কর্মক্ষম হওয়া সত্ত্বেও তারা কর্মহীন, অর্থাৎ দেশে কাজের সুযোগ, কর্মের সুযোগ করে দেওয়া হয়নি। এটা পলিটিক্যাল চিন্তাভাবনা। বেকার মানুষ না পেলে নেতারা কর্মী পাবে না। বেকার যুবক না হলে রাজনৈতিক দলগুলো আন্দোলনের শক্তি যোগাবার মতো যুবক শক্তি খুঁজে পাবে না। যে কোনো রাজনৈতিক দলই, বাংলাদেশের যে পরিস্থিতি, এতে পেশি শক্তির প্রয়োজন, অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান, এই স্লোগান দেওয়ার জন্য প্রয়োজন। দা, রামদা, স্যান, বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে, দেশীয় অস্ত্রপাতি নিয়ে মহড়া দিয়ে, রাজপথে মহড়া দিয়ে অপরপক্ষকে দুর্বল করে রাখা, নিজের রক্তচক্ষু দেখিয়ে কাউকে ভয় দেখিয়ে রাখা, এটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগত একটি উপাদেয়। যদিও বা আওয়ামী লীগ শেষে এসে বাংলাদেশকে পুলিশের রাষ্ট্রে পরিণত করেছিল, কিন্তু পুলিশের বেশে, পুলিশের সাথে পুলিশকে ইন্ধন জুগিয়ে আসছিল ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ নামে আরও একটি সন্ত্রাসী শক্তিশালী দলীয় পদপদবি নিয়ে, দলীয় সংগঠনের নামেই। এগুলো সবসময় ছিল। আমি বিএনপিকেও এর জন্য খুব বড় বেশি দোষারোপ করব না, কিন্তু নীতি নির্ধারকীরা যেভাবে
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নাজেহাল, পরাস্ত এবং সংস্কারের বিরোধিতা করে আসছিল। এতে আমি যতটুকুন জানি, আমি একজন তৃণমূলের মানুষ, নিভৃতচারী, নিশাচর জাতীয় মানুষ, ভীতু নই, কিন্তু নিজেকে নিজের আড়াল করে রেখে সব কিছু খেয়াল শুনে, কানে শুনে নিজেকে সেই সময়ের সাথে বোঝাবার চেষ্টা করার মতো একজন প্রাণী। আমি যতটুকুন জানি, এই ৬-৭ মাসে বিএনপির তৃণমূলে ভোটের প্রায় ২৫% লোক তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শুধু নীতি নির্ধারণী কিছু ব্যক্তিবর্গের এই সংস্কারে অসহযোগিতাপূর্ণ এবং নির্বাচনী করে তাদের হাহাকার, কাওয়া কাদের বলেন, গামছা কাদের বলেন, এদের মতোই এই মির্জা, বাংলাদেশে কোথাকার মির্জা এরা, কিছু কিছু লোক গজাইছে বাংলাদেশে যাদের কোনো পদ পদবি ছিল না, নিজেদেরকে ট্রেডিশনের সাথে খাপ মিলিয়ে অনেকেই খান ব্যবহার করে থাকেন, অনেকে মির্জা ব্যবহার করে থাকেন। মূলত এরা বংশহীন, এদের পূর্বে কোনো বংশই ছিল না। এরা নিজেদের ২-১ জন ফাটাকেষ্ট হওয়ার পরে এরা এইসব উপাধি ব্যবহার করে নিজেদেরকে গর্জিয়াস বা গর্বিত বা অনেক বড় কিছু প্রকাশ করার চেষ্টা করেছেন। এই ধরনের নোংরা মন মানসিকতার কিছু লোক অবৈধভাবে ধন সম্পত্তির মালিক হয়ে তারা রাজনৈতিক অঙ্গনে ঢুকে নিজেরা অনেক অবৈধ সম্পদ কবজিতে রেখে সেগুলো পুনরুদ্ধারের জন্য দাঁত কামড়ে পড়ে থেকে এসব রাজনীতি সংগঠনের ছাপট নিতে চেষ্টা করে এবং পদ পদবি নিয়ে তারা দেশের এমন একটা পর্যায়ে উঠে বসে আছে যে তারা নিজেদেরকে বাংলাদেশের নিজস্ব সম্পত্তি বলেই মনে করে থাকে। এই সব লোকজনকে রাজনীতি থেকে বের করে দিতে হবে এবং সেই জন্যই সংস্কার। আমি আশান্বিত হয়েছি গতকাল নজরুল ইসলাম খান তিনি বলেছেন সংস্কারে তারা পূর্ণ সহযোগিতা করবেন। সালাউদ্দিন আহমেদ সাহেব একটু সুর নরম করেছেন, বুঝতে পেরেছেন। আসলে এখানে ছোট একটা কথা বলি আমি সালাউদ্দিন সাহেবের বক্তব্যের জন্য, সবাই জানে তারপরও আমি এখানে বলি। রবীন্দ্রনাথের ঠাকুরের কাছে নাকি কোনো এক ইংরেজ বাংলা শিখতে এসেছিলেন। তো বাংলা শেখায় তিনি পদ্মার চরে তার একটা কুঠির ছিল যেখানে বসে কবিতা লিখতেন, ওই ইংরেজকে ওইখানে বসেই বাংলা শেখাতেন। তো ইংরেজকে শিখিয়েছেন একজন নৌকার মাঝিকে কিভাবে ডাকতে হয়, তাকে শিখিয়েছেন ওহে কর্ণধার তরুণী তটে ভিড়াও। তো ওইটা শিখিয়েছে বাংলায়। তো একদিন ওই ইংরেজ ওই মাঝিকে ওইভাবে ডাকতেছে ওহে কর্ণধার তরুণী তটে ভিড়াও। তো কী ডা কর্ণধার, কিসের তরুণী, কিসের তট, ওই সব কিছু যাইলিয়ে মাঝি বোঝে নাকি? ও আসে নাই। পরে ইংরেজ রবীন্দ্রনাথকে বলছে আপনি আমার শিখালেন কিন্তু আমি মাঝিরে ডাকলাম, মাঝি আসলো না। কয় আসে না? কয় না। কই দেখ আমি ডাকতেছি। তো রবীন্দ্রনাথ এই যাইলে নৌকা নিয়ে এদিকে আয়। ঠিকই নৌকা নিয়ে আইছে। তখন ইংরেজ বললে যে আপনি শিখালেন আমার একটা, আর আপনি বললেন কি? কই ওটা আমার মায়ের ভাষা, ওটা আমি তোরে শিখাবো না। চিঠির মানে যদি সালাউদ্দিন আহমেদ আপনি না বোঝেন, আপনারা কেন্দ্রীয় দলের নেতা, আপনি বলছেন আমাদেরকে বিভ্রান্ত বিচলিত করা হয়েছে। ইউনিসের চিঠির ভাষা বুঝতে শেখেন, ইউনিসের মুভমেন্ট বুঝতে শেখেন, ইউনিসের কথার কৌশল, ভাষার ব্যবহার কিভাবে করতে হয় এগুলো করতে বোঝেন, শেখেন। বাংলা ভাষাকে কিভাবে ব্যবহার করতে হয়, কোন শব্দ কোন শব্দের সাথে যায়, কোন শব্দ কোন শব্দের সাথে না যায়, তার বাচনভঙ্গি, তার বচনভঙ্গি, তার বাক্য সৃষ্টির, বাংলা ভাষাকে বাক্য সৃষ্টির যে নতুনত্ব একটি ধারা, এগুলো শেখার চেষ্টা করেন। জ্ঞানী আর শিক্ষিতর ভিতর পার্থক্য আছে। শিক্ষিতর মানদণ্ড সার্টিফিকেট, জ্ঞানের মানধর্য তার নিজেকে অবস্থানিকভাবে তুলে ধরবার ক্ষমতা, এটা হচ্ছে জ্ঞান। আপনারা অনেক শিক্ষিত, জ্ঞান কতটুকুন হয়েছে আপনারা ভালো জানেন। তবুও শেষমেশ বিএনপির অনেক ক্ষতির পরে, অনেক ক্ষতি হয়ে যাবার পরে, বিএনপির থেকে অনেক মানুষ মুখ ফিরিয়ে নেবার পরে পূর্ণাঙ্গ সংস্কারের প্রতি সহযোগিতা জানিয়েছেন। এর জন্য আপনাদেরকে ছোট্ট করে হলেও একটু ধন্যবাদ আমি দাঁত কিটমিট করেই বললাম। কারণ সংস্কার করার পরে সেই সংস্কারের মধ্য থেকে যে দল রাজনৈতিক হিসাবে পরিচয় মাঠে আসবে আগামী
বাংলাদেশ তাদের নেতৃত্বে শাসিত হবে। যদি আপনারা মেনে নেন, সংস্কারের মধ্য থেকে সংস্কারকে মেনে নিয়ে, সংস্কারের কন্ডিশনাল ইস্যুগুলো মেনে নিয়ে, সংস্কারের যে ফান্ডামেন্টাল ইস্যু, প্রাথমিক মৌলিক যে ইস্যুগুলো মেনে নিয়ে আপনারা যদি নিজের দলকে সংস্কার করে জনগণের কাছে ফিরে আসতে পারেন, নতুন দলের তো বাংলাদেশ প্রয়োজন করে না, কোনো দলের প্রয়োজন করে না যারা বাংলাদেশের বর্তমান সময়ের জনগণের মুভমেন্ট, জনগণের চাহিদা, তাদের সেন্টিমেন্ট বুঝে সংস্কারের মধ্য থেকে যারা আসবে। আপনি বিএনপি আসুক, আওয়ামী লীগও যদি নতুন করে গঠন করে সংস্কারের মধ্যে সংস্কারিত হয়ে জনগণের কাছে এসে ভোট চাই দেবে। জনগণ তো এই সংস্কার চাচ্ছে। যে সংস্কার জনগণ সমর্থন করে, সেই সংস্কারের মধ্য থেকে যে রাজনৈতিক দল উঠে এসে জনগণের দ্বার প্রান্তে চলে আসবে, মানুষের কাছে আসবে, জনগণ তাদেরকে সমর্থন করে তাদেরকে তার নেতৃত্ব দানের জন্য বেছে নেবে। আপনারা যদি আসতে পারেন আসেন, কিন্তু পুরনো ধাঁচে সেই হুমকি ধামকি, সেই ধরো মারো খাও, আর সেই পুরনো ধাঁচের আওয়ামী লীগকে পুনরুদ্ধারের চেষ্টা করে ভারতের তোষামদি, ভারতের অনুকরণে, ভারতেরকে মক্কেল মেনে, দাদা মেনে যদি আবার এদেশের রাজনীতিতে আপনারা পুনর্গঠিত হতে চান, কোনো দিন সম্ভব না। ওই ঢাকার কয়েকজন কেন্দ্রীয় নেতা ওইখানে বসে বাংলাদেশের জনগণ ভোট চায় ভোট চায়, কয়জন লোক, কয় লাখ লোক, 2-3 লাখ লোক আপনারা সংগঠনের মধ্যে নেতা বানিয়ে রেখেছেন। এই তো নেতাদের আন্ডারে যারা ভোটার তারা কি আছে কিনা সেটা দেখবেন। নেতা নিজেই ভোট কেন্দ্রে যে আপনাকে ভোট দেবে কিনা সেটা দেখবেন। সে তার ব্যবসা প্রতিষ্ঠান, সে তাকে পরিচিত করার জন্য হয়তো একটি পদ নিয়ে বসে আছে, কিন্তু যে ভোটার ভোট কেন্দ্রে যে ভোট দেবে আপনারা তো তার চেনেনও না, তাদের কাছে যাওয়ার সুযোগই নেই আপনাদের। কারা যায় আপনাদের কাছে, কাদের মাধ্যমে আপনারা খবর পান, তারা কারা, তাদের সাথে জনগণের সম্পৃক্ত কতটুকুন আপনারা জানেন? ঢাকায় বসে হুমকি ধামকি জনগণ ভোট চায়, আমরা জনগণ আমরা ভোট চাই না। 15-16 কোটি মানুষ এদেশে ভোটই চায় না বর্তমান পরিস্থিতিতে। সংস্কারের পরে এদেশের জনগণ ভোট দেবে, সরকার গঠন করে নেবে তারা। এর ভিতরে যদি আপনারা আসেন আপনারা থাকবেন, না হলে এর আগেও আমি বলেছিলাম আওয়ামী লীগ ভারতে পালিয়ে গেছে, আপনাদের পালিয়ে যাবার দেশ তৈরি করেন কাছে, দৌড়ে যেন উঠতে পারেন। আরেকটি কথা আব্বাস এইটা মির্জা ফখরুলকে আমি স্মরণ করে দিতে চাচ্ছি, আপনারা যে টাইম বেঁধে দিয়েছেন নির্বাচন, এই টাইমের ভিতর হবে না, জনগণ করবে না এই নির্বাচন। এরপরে যদি দেশে বিন্দু মাত্র অরাজকতার জন্য দেশের জনগণ হুমকিতে পড়ে, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব বিন্দু মাত্র একটি কাঠির খোঁচাও পড়ে, পুরা বিএনপি দল হিসাবে এই জন্য দায়ী থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আর না হোক, বর্তমান সময়ের বাংলাদেশকে অরাজনৈতিক পরিস্থিতির ভিতর সৃষ্টির জন্য বিএনপির নামে একচ্ছত্রভাবে মামলা হবে দলের বিরুদ্ধে। এটা ফখরুল সাহেবের জন্য সর্বশেষ হুঁশিয়ারি। আপনি বলছেন নির্বাচন না হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে, অর্থাৎ ইঙ্গিত দিয়েছেন। আওয়ামী লীগ তো আপনাদের নেত্রীকে বোমা হাতে দিয়ে ফেস্টুন বানিয়ে প্রদর্শন করিয়েছিলেন। এবার বিএনপি কোনো নেত্রী নয়, কোনো নেতা নয়, বিএনপি দলের প্রতিকৃতি সেই বোমা আগুনের প্রতিচ্ছবি নিয়ে বাংলার মানুষ আপনাদের বিরুদ্ধে রাজপথে নামবে। অতএব এর আগে আমি দুদুকে বলেছিলাম, আজকে আপনাকে বলি, আপনাদের কথাবার্তা সংযত হন। বাংলার মানুষকে খেপিয়ে তুললে কি হয়, 5ই আগস্ট থেকে আপনারা শিক্ষা নেন নেই, মনে করছেন জনগণ আপনাদের পক্ষে আছে, কেউ নয়। রাজপথে আসতে বলেন, দেখব কয়জন জনগণ আপনাদের পক্ষে, বিএনপির পক্ষে রাজপথে আসে। বড় অংশ, বৃহত্তর অংশ, বৃহদাংশ আপনাদের বিরুদ্ধে। এখন আওয়ামী লীগকে তো দেশ ছাড়া করেছেন, আপনারা নিজেরা নিজেদের পায়ে কোরাল মারছেন। অতএব গতকালকে যেটা আপনারা বলেছেন সংস্কারকে সহযোগিতা করতে, সংস্কারকে মেনে নিতে, ডক্টর ইউনূসকে আদার ব্যাপারই মনে করলে ভুল হবে। আমেরিকানরা আসছেন, চীন আসছেন, এদেশে বিনিয়োগ বাড়ছে, জনগণ ক খ পড়তে শিখেছে,
সরে শেষ করে খতে ঢুকে পড়েছে জনগণ। অর্থাৎ শান্তিপূর্ণ নাগরিক স্বাধীনতা নিয়ে মানুষ কিভাবে স্বস্তিতে থাকে তার একটু একটু রেশ ডক্টর ইউনূস জনসাধারণকে মানসিকভাবে বোঝাতে পেরেছে এবং আরও 6 মাসে আরও পারবে। তখন আপনারা নেতৃত্বহীনই হবেন না, শুধু আরও অনেক কিছু হারা হয়ে যাবেন যদি জনগণের সাথে না থাকেন। অতএব আদার ব্যাপারীর হয়ে আমিও আদার ব্যাপারী, আপনারাও কিন্তু আদার ব্যাপারীতে পরিণত হয়ে গেছেন। অতএব দল হিসাবে একটি দলের নেতৃত্ব দিতে গেলে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, বর্তমান সময়ের মানসিক অবস্থা বুঝে সেই অবস্থার সাথে যদি তাল মিলিয়ে না থাকেন, নৌকার মতো ডুবে যাবেন। আসসালামু আলাইকুম।